মন কেমনের বৃষ্টি লেখনীতে পুষ্পিতা প্রিমা পর্ব সংখ্যা 12। আইমের বাসা থেকে কিছু একটু দূরে একটা হাই স্কুল আর কলেজ, তার পাশে একটা ছোটখাটো পার্ক। স্কুল ও কলেজে স্টুডেন্টের বেশিরভাগই দেখা যায় সেই পার্কে। ছুটির দিন হওয়ায় স্টুডেন্ট নেই, তাছাড়া বৃষ্টির কারণে চারপাশ অন্ধকার হয়ে আছে। দ্রুত গাড়ির গতি থামিয়ে গাড়ি থেকে নেমে পড়ে আদি। মারাত্মক ভুল হয়ে গেছে। আইমের দেওয়া কথা সে কি করে ভুলে গেল। এদিক সেদিক তাকাতে লম্বা একটা বেঞ্চে বসে থাকতে দেখা গেল আহিমিকে। আদির রাগ লাগলো। এমন বৃষ্টির মাঝে কি এভাবে বসে থাকে? লম্বা লম্বা পা ফেলে সে এগিয়ে গেল আইমির দিকে। ধপ করে আইমির পাশে এগিয়ে গিয়ে বসে পড়ল। আইমি তাকালো না, দাঁড়িয়ে পড়ে হাঁটতে লাগলো। আদি ডাক দিল, আইমি, আমি এসেছি। আর তুমি চলে যাচ্ছ? আইমি সরাসরি তাকালো আদির দিকে। আদি তার লাল হয়ে যাওয়া চোখ দেখে ভরকে গেল। অসহায় বলল, কাদার কি হলো ইমি? আমার ভুল হয়েছে, বলেছি তো। কিন্তু একবার আইমির কণ্ঠ ধরে এলো। বলল, তুমি কোথায় গিয়েছিলে আদি? তুমি প্রায় 2 ঘন্টা আগে আমাকে বলেছিলে তুমি মাঝ রাস্তায়, তারপর উধাও। ম্যাক্সিমাম আধ ঘন্টা লাগে এখানে আসতে, আর তোমার 2.5 ঘন্টা। কোথায় ছিলে আদি? আদি অবাক হয়ে বলে, ইমি, ব্যাপারটা তো সিরিয়াস কিছু না। আমার কিছু হয়েছে, আমি নিজেই জানি না। এখানে আসার কথা মাথায় ছিল না। যখন বাসে গিয়ে ফ্রেশ হতে গেলাম তখনই মেসেজ দেখতে পেলাম, মনে পড়লো। এগেন সরি ইমি। এত সরি কিন্তু আমি কাউকে বলি না কোনোদিন। আমি হেঁচকি তুলে কাঁদে। বলে, এসেছো কেন? না আসলেও ভালো হতো, আমি আজ রাতটা এখানে কাটাতে পারতাম। ভালোই হতো। আদি আইমের কথা হেসে বলল, বখাটে বোনা সহ্য করতে পারতে? বখাটেদের? আইমির চোখ লাল করে তাকালো। বলে, পারতাম। আদি হো হো করে হেসে উঠল। আইমি এতে দ্বিগুণ রাগ বাড়ে। বলে, তুমি হাসো ভালো করে। আমি যে বুড়ি হয়ে যাচ্ছি সেদিকে তোমার খেয়াল নেই। আদি আবারও হাসলো। বলে, ইমি, 23 হলে কেউ বুড়ি হয় না, 25 হতে হবে। আমি পিচ্ছি বউ সামলাতে পারবো না। আমি প্রচণ্ড রাগ লাগলো। বলে, কিন্তু আমরা বুড়ো বোর চাই না। তুমি তো বুড়ো হয়ে যাচ্ছ। বিয়ে হয়ে গেলে এতদিনে বাচ্চার মা হয়ে যেতাম, আর তুমি বাবা। আদি হাসতে হাসতে সামনের দিকে ঢিল মারলো। আমি ধরে নিল। এভাবে হাসবে না, আদি রাগ হয়। আদি তারপর হেসে যায়। বলে, ইমি, তোমার বাচ্চা বাচ্চার আমার শুনতে খুব ভালোই লাগে। বাচ্চা কাচ্চার মা হওয়ার অনেক শখ তোমার, তাই না? আমি আরো ভাবছি বিয়ে 2-4 বছর বাচ্চা কাচ্চার নাম না যাবে না। আর তুমি বিয়ে হওয়ার আগে কিসব ভেবে আছো? ইমি কিল দেয় জোর করে। বলে, না, আমার চাই। বিয়ে কবে হচ্ছে? বাবা কিন্তু এবার সিরিয়াস। আদি এবার নিশ্চুপ হয়ে হাসে। বলে, এবার আমিও সিরিয়াস। বিয়ে করে সোজা অ্যাব্রড হানিমুন সেখানেই সেরে ফেলবো। এক ঢিলে 2 পাখি। এদেশে আমাদের বৃষ্টি বিলাস অলরেডি শেষের দিকে। জ্বর সর্দি বাঁধলে কিন্তু এক ডক্টর নিজেই মরবে, সাথে আপনি পেশেন্টও সামলাতে পারবেন না। আমি নাক ফুলিয়ে তাকায় তার দিকে। আইমির নাক ফুলে তাকায়। বলে, এটা কোনো বৃষ্টি বিলাস হলো আদি? আদি আইমির নাকে টোকা দেয়। বলে, আচ্ছা, এখন না, বিয়ের পর শখ শিখিয়ে দিও। আইমি আদি দুষ্টু বুঝতে পারে। বলে, তোমাকে আমি খুব মারবো আদি। আদির হাসি পায়। হাসি মুখ মুখরিত হয় বৃষ্টির ঝুমঝুম আওয়াজে। আইমির রাগ ধীরে ধীরে শূন্যে নেমে আসে, সেই সাথে হাসিতেও মত্ত হয়ে। নীরা আর অর্ভি দুজনেই ঈশার বান্ধবী। ইন্ট্রোভার্ট হওয়ার কারণে বেশ জমকালো বন্ধুমহল নেই তার। কারোর সাথে তেমন হুটহাট মিশতে যেতে পারে না। কারোর সাথে তেমন যেচে পড়ে কথা বলতে পারে না। নিজের এসব কাজের অভ্যাসের কারণে নিজের প্রতি সে বড্ড বিরক্ত। কেন সে অন্যজনের মতো হেসে খেলে কথা বলতে পারে না? কেন কারোর সাথে সহজে মিশতে পারে না? নীরা অর্ভি দুজনই ভালো বন্ধু হলেও তার অতীত জানা নেই তাদের। জানায়নি ঈশা। আর জীবনে অতীত বলতেও কিছু নেই। যা আছে তা তার অতীত, বর্তমান, ভবিষ্যৎ। তার জীবনে এমন একমাত্র লক্ষ্য, পড়াশোনা শেষ করে নিজের পায়ে তলার মাটি শক্ত করা, যাতে কেউ ইচ্ছে মতন মর্জি তার উপর চাপিয়ে দিতে না পারে। যার যতদিন অন্যায় দায়ে বাঁচতে পারে সে, আর কতদিন অন্যের কাঁধের ওপর বোঝা হয়ে থাকবে। রিপুদার কতদিন করবে তার জন্য, তাও তো ভবিষ্যৎ আছে। রিকশায় 3 বান্ধবী কোনো মতে চেপে বসলো। রিকশা চালাতে লাগলো রিকশা চালক। 3 বান্ধবী হাসি কথা ফুরোতে লাগলো। আচমকা বাইকে সে আক্রমণ করে বসলো রিকশায়। রিকশা চালক পড়ে গেল মুখ থুবড়ে। লোকজন ছুটে এলো। ঈশা মাঝখানে বসে অর্পির গায়ের ওপর পড়লো। হাতে ব্যথা পেল। তার পিঠের ওপর নীরা।
পিঠেও অসহ্য ব্যথা অনুভব হলো। অর্পি হতে ভীষণ আঘাত লাগলো। সে জ্ঞান হারালো। নীরার ওপর পুরো রিকশা উল্টে পড়ে আছে। সে মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত। মুহূর্তেই সেখানে এক অঘটন ঘটে গেল। লোকজন এসে বাইকের মালিককে গালিগালাজ করলো। বাইকওয়ালা সহমর্মিতা না দেখে উল্টো সুরে ঝাঁচালো করতে লাগলো রিকশা চালককে। রিকশা চালক তাতে কান দিল না। মেয়ে তিনটাকে তোলার চেষ্টা করলো। ঈশা আহত দুই বান্ধবীকে রেখে ঢুকরে কেঁদে উঠলো। নিচের ব্যথা ভুলে দুই বান্ধবীকে ডাকাডাকি করলো। নীরা আওয়াজ করলো, অর্পির আওয়াজ করলো না। তার নাক দিয়ে রক্ত বেরোলো। ঈশা লোকজনকে সাহায্যে কোনো মতো দুজনকে হসপিটালে নেওয়ার ব্যবস্থা করলো। হাত ব্যথায় টনটন করছে। রিপকে ফোন দিলেও দিল না। মানুষ শুধু শুধু টেনশনে ফেলাবে নাকি? নীরা আর অর্পির মা বাবাকে ফোন দিয়ে জানিয়ে দিল প্রিয় দুই বান্ধবীর এমন মারাত্মক জখম। নিজের চোখে দেখে সে কান্না আটকাতে পারল না। কেবিনের সামনে দাঁড়িয়ে নীরবে সে চোখে জল ফেলল। আর্তনাদ শোনা গেল। আর বেশ কিছু রোগীর পরিবার পরিজনদের রিকশা চালক হতে ব্যথা পেয়েছে। ব্যান্ডেজ করা হয়েছে। রিকশা চালককে দেখে ঈশা কষ্ট লাগলো। কিছুক্ষণ আগে অর্পির মা ও নীরার বাবা চলে এলো। বেশ চিন্তিত হয়ে ডক্টরের সাথে কথা বলতেই গেলে দেখা গেল ঈশার হাতে ব্যথা ধীরে ধীরে বাড়তে লাগলো। ব্যথায় সে চোখ মুখ কুঁচকে নিয়েছে। অর্পির মা এসে এক দফা চেঁচামেচি করলো ঈশার ওপর। ঈশা ব্যথা পায়নি, অথচ অর্পির নাক মুখ হাতে জখম। বিষয়টা অদ্ভুত না? ঈশার মনে হলো অর্পির মতো আঘাত তার পাওয়া উচিত। তার জন্যই তো এভাবে ভেবে দেখা হয়নি। তাই সে এমন ব্যথা পেলে তেমন কিছু হতো না। সে কেন এমন আঘাত পেল না? সূর্য হেলে পড়েছে পশ্চিম আকাশে। সন্ধ্যা নামতে চলল। ঈশাকে বাড়িতে ফিরতে না দেখে জাহির মিয়া বাড়িতে চিল্লাচিল্লি শুরু করলো। রিপ বাসায় ফিরে ঈশাকে ফেরেনি দেখে সেও চিন্তায় পড়লো, মেয়েটি আবার কোনো বিপদে পড়লো না তো? ঈশা ফোন ধরলো, বলল আমি হাসপাতালে রিপুদা, বান্ধবীর জন্য এসেছি। রিপ চিন্তিত হয়ে প্রশ্ন করলো, তোর কিছু হয়নি তো? তুই মিথ্যা বলছিস আমায়। ঈশা না না বলে, কিন্তু কিছু হয়নি আমার, আমি কিছুক্ষণের মধ্যে বাসায় ফিরছি। রিপ ধমক দিয়ে বলল, আসবি না, আমি যাচ্ছি। চুপচাপ এক জায়গায় বসে থাক। ঈশা আর বারণ করতে পারলো না। চুপচাপ কেবিনের সামনে রাখা লোহার লম্বা টুলের ওপর বসে রইল। বেশ কিছুক্ষণ বসে থাকতে পারলো না। পিঠের যন্ত্রণা বেড়ে গেল। হাত আর পিঠের ব্যথায় মারাত্মক রূপ নিতে লাগলো। সে উঠে দাঁড়ালো, কিছুক্ষণ হাঁটাহাঁটি করলো। কিছুক্ষণ পর সেই হাঁটাহাঁটি আবারও শক্তিটা যেন ফুরিয়ে এলো। সে ক্লান্ত হয়ে টুলে বসে পড়ল। দেওয়ালে হেলান দিয়ে সে চোখ মুখ বুজলো। চোখে জল গড়ালো। সহ্য শক্তি এবার ফুরিয়ে আসলো। যেন সে চেতন হারালো। নিজেকে আর খুঁজে পেল না। পিটপিট করে চোখ খুলে ঈশা নিজেকে হাসপাতালের বেডে আবিষ্কার করলো। হাত নাড়াতেও ব্যথা অনুভব হলো। ঠান্ডা কিছু অনুভব করতে হাতের ওপর ভারী কিছু দেখতে পেল। একজন নার্স এসে ভারী জিনিসটি তুলে দিল। বলল, আপনার হাত মচকে গিয়েছে আপু, আপনি ট্রিটমেন্ট না নিয়ে বসেছিলেন কেন? আপনি জ্ঞান হারিয়েছিলেন। ঈশা তার ব্যাগ দেখতে পেল পাশে। ব্যাগ হাতে নিয়ে বলল, বিলটা কিছুক্ষণ পর দিলে হবে। নার্স মাথা তুলিয়ে চলে গেল। ঈশা কাঁপাকাঁপি পায়ে বেড থেকে নেমে এলো। অর্পি আর নীরার কেবিনের দিকে যেতে দেখলো পরিবার পরিজন ভিড় দেখতে পেল। নিজের অজান্তে হাসলো সে। বাইরে বের হয়ে দেখলো পুরো অন্ধকার ঘনিয়ে এসেছে। রাস্তার পাশে রিকশার জন্য দাঁড়িয়ে আছে। ফোনে চার্জ নেই। রিপকে ফোন দিতে পারলো না। পুরো হাসপাতাল তছনছ করে খুঁজলো রিপ ঈশাকে। দুটি কেবিন অর্পি আর নীরাকে ঘুমন্ত অবস্থায় দেখতে পেল। নার্সদের জিজ্ঞেস করলো, নার্স জানালো উনি আবারও বিল পে করার জন্য আসবেন বলেছে। রিপের মেজাজ বিগড়ে গেল। মেয়েটা তাকে আজ আবারও মিথ্যা বলল। একটু আপন মনে করে না মেয়েটা তাকে। এটা পরশে এতটা পরশে এতটা। সামনে কালো কার এসে থামতেই ঈশা খানিকটা অস্বস্তিতে পড়ল। সরে অন্যদিকে দাঁড়ালো। ড্রাইভিং সিটে বসে থাকা ছেলেটি কাজ ভেদ করে গলা বের করে দিয়ে বলল, কোথায় যাবেন মিস? ঈশা মাথা তুলে তাকালো না, বলল, কোথাও না। কিন্তু পরক্ষণে কণ্ঠটি চেনা চেনা হতেই চমকে চোখ তুলে তাকালো। হাত পা অনবর কাঁপাকাঁপি শুরু করলো। সে বিড়বিড় করে কিছু একটা বলল, খেয়াল করলো তরতর করে ঘামছে সে। ছেলেটি চোখ থেকে তাড়াতাড়ি চোখ সরিয়ে নিল। কিছু বলল না, দাঁড়িয়ে থাকলো। ছেলেটি বলল, আমি কিন্তু কোনো কিডন্যাপার নই, একজন ডক্টর। বলতে পারেন আপনার সমস্যা? ঈশা কেঁপে উঠল। সরাসরি ছেলেটার দিকে তাকিয়ে বলল, আমার? ছেলেটি মাথা নাড়িয়ে হাসলো। বলে, উঠে বসুন, বুঝিয়ে বলি। ঈশা উঠতে চাইল না। বলল, আমি রিকশায় যাব। ছেলেটি কেন জানি রাগ উঠল। বলল, এজন্যই বলে কাউকে যেচে পড়ে সাহায্য করতে নেই। অসহ্য। ঈশার হাসি পেল। আদি গাড়ির হর্ন বাজানোর সাথে সাথে বলল, যাচ্ছি।
আদি চুপ করে বসলো। ঈশা তার পাশে এসে বসতেই হাত নেড়ে বলল, বাহ, গুড জব। আমি তো ভেবেছিলাম পেছনে গিয়ে বসবেন। ঈশা চুপ থাকলো। ডক্টরের পাশাপাশি কতদিন পর, কত মাস পর বসলো সে। গাড়ি চলতে লাগলো। দুজনে নীরব সময় কাটলো অনেকক্ষণ। আদির ফোনে কল এলো। ওপাশের মেয়েটি জানতে চাইলো, কি করছো? আদি তার পাশে বসে থাকা নীরব বচনকারী একজনকে দেখে নিয়ে বলল, বেহুশ হয়ে পড়ে থাকা রুগীকে কোলে চড়াচ্ছি, তারপর সেবা করছি, আবার ড্রাইভার সেজে ড্রপ দিচ্ছি। ব্যাপারটা কেমন হচ্ছে মিম? ঈশা নড়ে চড়ে বসলো। ঠোঁটের ওপাশ থেকে মেয়েটি আদিকে বলল, এত ফালতু তুমি আদি? দেখেছি এখন ফ্রি হয়ে কল দিও। এসব বুঝলো না। লোকগুলো এসব কি বলছে? মাথা ঠিকঠাক আছে তো, নাকি আগের চাইতেও পাগল বেশি হয়ে গেল? আদি গাড়ি চালাতে মনোযোগ দিল, গান ছেড়ে দিল। ঈশা শুধু সামনে তাকিয়ে, নড়লো না, চড়লো না। আদি বিরক্ত হলো। এই মেয়েটি কি গুনে গুনে কথা বলে নাকি অসহ্য? খানবাড়ির সামনে আসতে ঈশা হাত নাড়ালো, বলল, নামবো। আদি তাকালো সরাসরি তার দিকে, বলল, আমি নামবো বললে কি হয়? ঈশা নীরবে হাসলো। গাড়ির দরজা খুলতে গিয়েও খুলতে পারে না। আদি নিঃশব্দে হেসে লক খুলে দেয়। ঈশা ততক্ষণে চেপে থাকে গাড়ির সিটের সাথে। এই লোকটা সব মেয়ের সাথে এমন করে? সব মেয়ের গায়ে ঝুঁকে পড়ে নাকি? আদি লক খুলে দেয়, কিন্তু সরে না। চোখ ঘুরে তাকায় ঈশার দিকে। এত কাছাকাছি, একে অপরের নিঃশ্বাসের আওয়াজ আদান প্রদান হচ্ছে যেন। ঈশা চোখ বন্ধ করে চেপে রইল, বিড়বিড় করে কি যেন একটা বলল। আদিও চোখ বন্ধ করে রইল। ঈশার কোনো সারা শব্দ না পেয়ে চোখ মেলে দেখলো। আদিভাবে চোখ বন্ধ করে থাকতে দেখে ভরকে গেল। কিছু বুঝে ওঠার আগে আদির হাতের আঙ্গুলে দেখিয়ে বলল, এইট। আদি হতবাক হয়ে তাকিয়ে রইল ঈশার দিকে। ঈশা চোখ সরিয়ে নিল, বলল, ড্রাইভার সাজার জন্য থ্যাঙ্কস, ডক্টর আদি চৌধুরী। আদি দ্বিতীয়বার অবাক হলো, বলল, নামও জানা আছে? ঈশা শুধু হাসলো, ঘাড় ঘুরিয়ে চলে গেল। আদি অবাক হলো, বলল, 9 হয় কেমনে? গুনে গুনে 8 বার দেখা হয়েছে, 9 কিভাবে হয়? ঈশা গেটের ভেতর ঢুকে পড়লো। গেট বন্ধ করে পিটপিট করে তাকালো, তারপর পিঠ লাগিয়ে দাঁড়িয়ে থাকলো। আদি গাড়ির কাচ ভেদ করে গলা বের করে বলল, চলে গেল। 9 কিভাবে হয় বলল না। এমন মেয়ে আদি চৌধুরীর বড্ড অপছন্দ, অসহ্য। ইমির মতো হতে হবে। অপ্রয়োজনে না বললেও প্রয়োজনের কথা বলতে হবে। সে আওয়াজ করে গাড়ির দরজা বন্ধ করে দিল। গাড়ি যে পথে এসেছিল সে পথে আবার ঘুর নিল। ঈশা গেটের ভেতর আলগা করে দিল। গলা উঁচিয়ে দেখলো গাড়িটা ঠিক যে পথে এসেছিল সেই পথে আবারও ফিরে যাচ্ছে। সে অবাক হলো, বলল, আপনি কি সত্যি আমার ডক্টর? মিষ্টিরা তো কাছে থেকেও চিনতে পারলেন না। মিষ্টি কি তাহলে আইমির কাছে হেরে গেল? আইমি কি আপনাকে মিষ্টি চাইতে বেশি ভালোবাসে? এই প্রথম আপনার সাথে আমার মন কেমনের সন্ধ্যায় দেখা হলো। এই সন্ধ্যাটি আমার কাছে সবসময় স্পেশাল হয়ে থাকবে। আপনারও কি থাকবে ডক্টর? আদি গাড়ি চালাতে চালাতে ফোন বের করলো। ফোন দিল আইমিকে। আইমি ফোন ধরার সাথে সাথে বলল, মিস করছেন নাকি ডক্টর আদি চৌধুরী? আদি রাগ দমন করে হাসলো, বলল, হ্যাঁ। এই মন কেমনের সন্ধ্যায় আদির ইমিকে খুব বেশি মনে পড়ছে, খুব বেশি মিস করছে, তাই ফোন দেওয়া। আমি ঝোড়ো হাওয়ায় ঝরে পড়া একটি বকুল ফুল, আমি হঠাৎ করে কুড়িয়ে পাওয়া একটি কানের দুল। মন কেমনের দিনে আমি এক ফোঁটা বৃষ্টি, আমি সেই মেয়ে যে ডক্টরের মিষ্টি। ছোট্ট একটুখানি কাজরের টুকরোয় এবড়ো থেবড়ো লেখাগুলো খুব করে টানলো আদিকে। বুড়ো কুচকে সে তাকিয়ে থাকলো কাগজটির দিকে। কলমের কালির ছাপ বলে দিচ্ছে লেখাগুলো বেশ পুরনো, 2-3 বছর হবে বোধহয়। এভাবে লেখাগুলো কে লিখবে? মিনি কেনই বা মিষ্টি ডাকে? কাকে ডাকে? কেনই বা ডাকে? কি এই মিষ্টি? তার অ্যালবামের পাতায় কি করে এই কাগজের টুকরো খুলে এলো? কাগজের টুকরোটা কি সে নাক দিয়ে শুকলো? কি অদ্ভুত এই কাগজে, কি এমন গ্রান? ওই শাড়িতে লেগে থাকা অদ্ভুত সুগন্ধি এলো কোথা থেকে? কাগজটি সে রেখে দিল, বারান্দায় গিয়ে বসলো। আনমনা হয়ে বসে রইল কিছুক্ষণ। আচ্ছা, মিষ্টি কি আইমি হতে পারে না? সে তো এতক্ষণ তা ভেবেই দেখেনি। আদি দৌড়ে গেল খাঁচার কাছে। বেঁধে রাখা মিনি রাগ করলো, ঠোঁট দিয়ে মাথা খুঁটাতে লাগলো। আদির দিকে তাকালো না। আদি খাঁচার দরজা খুলে দিল, বলল, মিনি বেরিয়ে এসো। মিনি বেরোলো না, অন্যদিকে ফিরে পা খুঁড়তে লাগলো। আদি আবারও ডাকলো, বেরিয়ে এসো মিনি।
মিনি যখনই বেরোলো না, আদি নিজেই তাকে বের করলো। মিনির সাথে সাথে হাতে ঠোকা দিয়ে বসলো। আদি আওয়াজ করে বলল, কি হয়েছে মিনি? রাগ করে থেকো না। সরি মিনি। মিনি ডেকে উঠলো, আদি ব্যাড বয়। ব্যাড বয়? আদি হাসলো। মিনিকে হাতের তালুতে নিয়ে হাঁটতে হাঁটতে ঘর থেকে বেরিয়ে এলো। মিনিকে বলল, মিনি বলো মিষ্টিকে, তুমি কাকে মিষ্টি বলে ডাকো? রায়না আদিকে ডাকতে চাইলো, কিন্তু তখন আদির মুখ থেকে অমন প্রশ্ন শুনলো, সে ভরকে গেল, স্তব্ধ হয়ে গেল। আদির দিকে তাকালো। মিষ্টিকে মনে পড়েছে না, কি করে মনে পড়বে? রায়নার মাথায় চিন্তার ঢেউ খেলে গেল। সে আদিকে ডেকে ওঠার আগে পেছন থেকে আলিয়া ডেকে উঠল। রায়না চুপচাপ দাঁড়িয়ে থাকলো, শান্ত দৃষ্টিতে আলিয়াকে ধমক দিল, বলল, আদিকে কিছু জানানোর চেষ্টা করবে না। আদির বর্তমান, আদির ভবিষ্যৎ। আমি আমি আদির ভবিষ্যৎ। আদি আইমিকে ভালোবাসে, অন্য কাউকে নয়। আদি বেরিয়ে পড়লো মিনিকে নিয়ে। মিনি আদির হাতে ক্রমাগত ঠোকর দিল। আদি জানতে চাইলো, মিনি কোথায়? বলো মিষ্টি। মিষ্টি আর কে হয়? কে মিষ্টি? তুমি আমাকে তার কথা বলবে। মিনি ডেকে ওঠে, মিষ্টি বউ, মিষ্টি বউ। আদি অবাক হয়ে দাঁড়িয়ে পড়ল। মিনির কথা তার বোধগম্য হতে সে চমকে উঠে বলল, কার বউ মিনি? মিনি আদির হাতে ঠোকর দেয়, বলে, আদি মিষ্টি, আদি মিষ্টি, মাই ফ্রেন্ড, মাই ফ্রেন্ড। আদি আবারও বলল, আইমি, আইমি কি মিষ্টি? আইমি কি বউ? কে মিনি? মিনি ডাকলো, আইমি বউ, আইমি বউ। আদি তার প্রশ্নের উত্তর পেয়ে গেল, বলল, থ্যাঙ্কস মিনি, মেনি মেনি থ্যাঙ্কস। মিনি আদির কাঁধে উঠে গেল। আদির গালে গাল ঘষে ডেকে উঠল, মিষ্টি বউ, মিষ্টি বউ। আদি আবারও হাসলো, বলল, মিনি তুমি খুব সুন্দর নাম দিয়েছো আইমির, নামটা ঠিক আইমির মতোই মিষ্টি। মিনি উড়ে চলে গেল। আদি মিনি চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকলো, বলল, আইমি তো আদির ইমিতেই থাকবে, কিন্তু ওই কাগজটাতে তো ডক্টর মিষ্টি বলা হয়েছে। ডক্টরের মিষ্টি তাহলে কে? জহির মিয়া হেসে কুটোকুটি হলো পরি আর রিপের কাণ্ডে। রিপ তার পিঠের ওপর পরীকে নিয়ে হামাগুড়ি দিচ্ছে। পরির হাসিতে ঝলমল করছে ড্রয়িং রুম। পরির হাসির আওয়াজে জাহির মিয়াও হেসে উঠল। জহির মিয়াকে নামিয়ে দিতেই জাহির মিয়া ঠোঁট বাঁকিয়ে তাকালো। রিপের চুল টানতে টানতে রাগ করে মাথার নিচে নামিয়ে রাখলো। হাসির আওয়াজ বন্ধ হয়ে আসতে রিপ ঘাড় ঘুরিয়ে তাকালো পরির দিকে, বলল, পরি তুমি রাগ করেছো দাদাইয়ের কথায়? জহির মিয়া হেসে কোলে তুলে নিল পরিকে। পরি জহির মিয়ার দাড়ি টেনে ধরল, তারপর ভ্যাবেক করে কেঁদে উঠল। মুনা দৌড়ে আসলো, হাত বাড়িয়ে বলল, আমার মাকে কে মেরেছে? দাদাই নাকি কাকাই? রিপ হেসে সোফায় হেলান দিয়ে বসে বলল, এখানে কাকাইয়ের দোষ নাই। ঈশা বিরক্ত নিয়ে ড্রয়িং রুমে পা রাখলো। বিরক্ত হয়ে বলল, তোমাদের জন্য পড়ায় মন বসাতে পারছি না। পরি কিভাবে কাঁদাছো কেন? চিৎকার চেঁচামেচিতে আমার পড়ায় মন বসছে না। রিপ সোফায় আয়েশ করে বসলো, বলল, কে কাঁদিয়েছে? তোর ভাতিজি এমনি এমনি ভেবে করছে। ঈশা তেড়ে এলো, বলল, রিপদা ভাইজি ভাইজি করবে না একদম, ওর নাম আছে, নাম ধরে বলবে। রিপ হো হো করে হাসতে লাগলো। ঈশা রাগ দেখে মোনা এগিয়ে আসলো, বলল, আহা তোরা ঝগড়া করে শুরু করলি? রিপ হাসতে হাসতে বলল, তোমার মেয়ে ভাইজি বলেছি। এতে মহারানীর রাগ। ঈশা এবার চিল্লিয়ে বলল, তোমার মেয়ে মানে কি আবার? ওর নাম পরি, পরি পরি পরি। রিপ অবাক হলো, বলল, তুই এত রাগ করছিস কেন? মোনা চুপ করে দাঁড়িয়ে রইল। তালা বেগম চেঁচিয়ে ঈশাকে ডাকলো। ঈশা গটগট পায়ে হেঁটে চলে গেল। রিপ অবাক হয়ে ঈশার যাওয়াকে দেখে, তার ঈশর রাগও আছে। তালা বেগম কথায় ঈশার বুকে চিরে হতাশা বের হলো, কান্না পেল। তালা বেগম তারপরও তাকে বকে গেলেন, পরির ব্যাপারে তুই কেন নাক গলাবি? কোন অধিকারে তুই আমার নাতনির ব্যাপারে নাক গলাস? কিছু বলি না বলে এই নয় যে কিছু বলবো না, সীমা অতিক্রম করার চেষ্টা করবি না, নইলে এই বাড়িতেও ঠাঁই হবে না। ঈশা ফুঁপিয়ে কেঁদে উঠল। স্বার্থের জন্য সবাই তাকে ব্যবহার করে, তার প্রমাণ আজ সে হাতে নাতে পেল। সে কি শুধুই ব্যবহারের জিনিস? ব্যবহার করা শেষ হলো, তারপর ছুঁড়ে ফেলে দিল সকলে। এ কেমন অবিচার তার সাথে? কে তার সাথে অন্যায় করেনি? যাকে সে মন প্রাণ দিয়ে ভালোবেসেছে, সেও তার সাথে প্রয়োজনের পর আর যোগাযোগ রাখেনি। প্রয়োজন শেষে তাকে ও দরকার নেই। অবশ্য তার দোষী বা কী দেওয়া যায়? ডক্টর তো সে আগের ডক্টর নেই, সে আগের ডক্টর নেই। কথায় কথায় মিষ্টি নামটা তার উচ্চারণ না করতেও পারে। সে আজ সারাক্ষণ ইমি বলে জপে। যে ডক্টর মিষ্টির একটু রাগ আর রাগ ভাঙানোর জন্য নিষ্পিস করতো, আজ সেই ডক্টরের কাছে মিষ্টি রাগের কোনো পাত্তা নেই, থাকার কথাও না। কারণ মিষ্টি সম্পূর্ণরূপে অপরিচিতা ডক্টরের কাছে। ডক্টরের
মনে থাকা তো দূরের কথা, ডক্টরের ভাবনাতেও সে নেই, থাকার কথাও না, কারণ ডক্টর কোনোদিনও মিষ্টি ছিল না, ছিল আইমির। থাকবে থাকুক। রিপ দরজা ধাক্কালো। ঈশা দরজা ধাক্কানোর আওয়াজ পেয়ে চোখ মুখ মুছে নিল, কণ্ঠ পরিষ্কার করে বলল, রিপুদা আমি পড়ছি, ডিস্টার্ব করো না প্লিজ। রিপ থামলো না, বলল, তোর গলা এমন শোনাচ্ছে কেন, দরজা খোল। ঈশা আবারও কাঁদে, বলে, এত দরদ দেখাবে না রিপুদা, তুমি তোমার লাইফ নিয়ে ভাবো, তোমার বউ বাচ্চার কথা ভাবো। রিপ অবাক হলো, এই মেয়ে কি পাগল হলো, কি বলছে? সে আবার বলল, তুই দরজা না খুলে আমি দরজা ভাঙতে পারি, সিক্রেট করতে চাই না, না চাইলে তাড়াতাড়ি দরজা খোল। ঈশা বেশ বিরক্ত হয়ে দরজা খুলে দিল। অন্যদিকে মুখ ঘুরে দাঁড়িয়ে থাকে রিপ, তার সামনাসামনি গিয়ে দাঁড়ায় ছলছল চোখে। দেখার সাথে সাথে সে নীরব কণ্ঠে জিজ্ঞেস করে, কে কি বলেছে তোকে, বল আমাকে। ঈশা ভড়কে যায়, বলে, কিছু হয়নি রিপুদা, জেরা করো না, ভালো লাগছে না। রিপের রাগ ওঠে, চেঁচিয়ে বলে, সমস্যা কি তোর, কিছু জিজ্ঞেস করলে এড়িয়ে যাস, হাসপাতালে একা একা গিয়ে ট্রিটমেন্ট করেছিস, কি ব্যামো হয়েছে, ঘুরছিস ফিরছিস, ভালোই তো। ঈশা চোখ মুখ মুছে নিল, বলল, একটু হাত মুচকে গিয়েছিল, আর বেশি কিছু না। তুমি এখন যাও, মামি শুনলে চেঁচামেচি করবে। রিপ নড়ল না, বলল, কেন কাঁদছিস তুই? ঈশা মাথায় এক পাশ থেকে ধরে চিৎকার করলো, কিছু হয়নি বললাম তো, তুমি বারবার এক কথা কেন জিজ্ঞেস করো? কিসের এত দরদ তোমার আমার প্রতি? হৃদ হতভম্ব হলো, তাকিয়ে রইল ঈশার দিকে। এতদিনের বিশ্বাস আজ মনে হলো আঘাত লাগলো। এই মেয়ে তাকে এভাবে বলছে, যার জন্য তার এত লড়াই, সে তাকে এভাবে বলছে, তার সহ্য হলো না। তার কষ্ট লাগলো, বুকটা হাহাকার করে উঠল। কিসের এত দরদ মেয়েটির, কেন বোঝে না? কে বোঝাবে তাকে? কোনো রূপে আওয়াজ না করে রিপ বেরিয়ে পড়ে রুম থেকে। ঈশা পিছু পিছু দৌড়ে যায়, রিপদা রিপদা বলে ডেকে ওঠেন। রিপ দাঁড়ায় না, ঈশা তার পিছু যেতে যেতে থমকে যায় পরীর কান্নার আওয়াজে। মোনার কাছে গিয়ে পরীকে ছোঁয়ার আগে মোনা পরীকে নিয়ে চলে যায়। পরী কান্নার মাঝে আওয়াজ করে তাকে, ফিপ্পি। ঈশা তার পিছু তাকায় না, রিপেরও পিছু তাকায় না। রিপ তার বাইক নিয়ে বেরিয়ে পড়ে। ঈশা গেটের কাছাকাছি গিয়ে চিৎকার করে ডাকে, রিপদা তুমি আজ আমায় ভুল বুঝলে। রিপের পিছু নেয়, রিপ তার বাইক নিয়ে বেরিয়ে পড়ে। ঈশা গেটের কাছাকাছি এসে চিৎকার করে, সবাই বোঝে না আমি কেন এমন করি, কেউ বোঝে না, ডক্টরও বোঝে না। আমার কল্পনায় সে আমাকে শান্তি দেয় না, আমাকে ঘুমাতে দেয় না, আমার ইচ্ছে করে কিছু করিনি। রিপদা, পরিস্থিতি আমাকে বাধ্য করেছে, আমি বাধ্য হয়েছি। ঘড়ির কাঁটা দেখে ঈশা আন্দাজ করে নিল মধ্যরাত। রিপের ঘরে রিপকে পেল না। হাতে খাবারের প্লেট নিয়ে সে এগোলো ছাদের দিকে। ছাদের এক কোনায় রেলিং ঘেঁষে বসেছিল ছেলেটি। পাশে গিয়ে বসলো, বলল, রিপদা খাবে না? কিন্তু রিপের তাতে কোনো হেলদোল নেই। অদ্ভুতভাবে সে মেঝেতে দৃষ্টি নিবদ্ধ করে রেখেছে, চোয়াল শক্ত। ঈশা আবারও বলল, আমি খাইয়ে দিচ্ছি, হা করো। রিপ আর তার দিকে তাকালো না। ঈশা তাকাতেই চোখ ফিরিয়ে নিল, বলল, আমি খাবো না। ঈশা ভাতের লোকমা মুখের সামনে এগিয়ে দিয়ে বলল, খেয়ে নাও। আমিও খাইনি। রিপ বাঁকা দৃষ্টিতে তাকিয়ে বলল, কি প্রমাণ করতে চাইছিস, আমি খাচ্ছি না বলে তুইও খাচ্ছিস না? ঈশা বুড়ো কোচকে বলল, না, আমার খিদে নেই তাই খাইনি। রিপ নড়ে চড়ে বসলো, বলল, কালকেও বলতে শুনেছিলাম তুই রাতে ভাত খাবি না, আমি জোর করিনি, কারণ তুই আমাকে অনুরোধ করতে বলিসনি, তাই বলে আজও? ঈশা স্বাভাবিক ভঙ্গিতে ভাত মাখাতে মাখাতে বলল, আজ খিদে পেয়েছে, কেউ একজন খাচ্ছে না বলে আমিও খাচ্ছি না। রিপ অন্যদিকে ফিরে ব্যঙ্গ করে হাসে, তাচ্ছিল্যের সুরে বলে, শোন, আমাকে একদম দরদ দেখাতে আসবি না। কিসের এত দরদ আমার প্রতি তোর? ঈশা চমকে তাকায় রিপের দিকে, বলে, আমার কথা আমাকে ফিরিয়ে দিচ্ছ? তুমি কি খাবে নাকি চলে যাব? রিপ অন্যদিকে মুখ ঘুরিয়ে বলে, চলে যা, খাবো না আমি। ঈশা চট করে অন্যদিকে মুখ করে তাকায়, ঝরঝর করে কেঁদে দেয়, কাঁদতে কাঁদতে বলে, আমার খিদে পেয়েছে খুব, তুমি না খেলে আমি কি করে খাই? তুমিও সবার মতো আমাকে ভুল বুঝে বসে থাকো, সবাই রাগ দেখায় আমার সাথে, আমি কি দেখাতে পারি না একটু? কি না কি বলেছি তার জন্য তুমি সারাদিন বাসায় আসোনি, কিছু খাওনি, কথা বলনি। আমি কেউ না তোমার, সবার মতো তুমি আমার পর, আর তাই তো মনে করো। রিপ অবাক হয়ে ঈশার কথা শোনার কথা, তার গাল বেয়ে পড়া নোনা জল দেখে কষ্ট হলো, তার বুকে জ্বালা পোড়া শুরু হয়ে গেছে। সে সহ্য করতে পারে না মেয়েটার চোখের জল। অনেকক্ষণ পর বলে, খাবো। ঈশা চোখ মুখ মুছে নেয়, খুশিতে চকচক করে ওঠে তার চোখ। খাইয়ে দিতে দিতে বলে, অন্যদের মতো তুমি কেন হলে না রিপদা? না হলে আমার আর কোনো কষ্ট থাকতো না। তুমি কেন আমায় ভালোবাসো সেটাও আমি জানি। তোমার কোনো বোন নেই, তাই বোন থাকলে এতটা ভালোবাসতে না, বউ বাচ্চা থাকলে ভালোবাসা আসে না। আচ্ছা, তুমি যখন বিয়ে করে ফেলবে তখন আমাকে আর একটাও ভালোবাসবে না।
রিপ শুধু কথা শুনে যায় মেয়েটির, আনমনা হয়ে অন্যদিকে তাকিয়ে কিছুটা হাসেও। আমি অন্য কাউকে কেন বিয়ে করতে যাব? বন্যি, তোকে ভালোবাসি। কেমন লজিক তোর? ঈশা খাইয়ে দিতে দিতে বলে। ঠিক বলেছি, তুমি বিয়ে করবে না তাই। তোমার বউ বাচ্চা হয়ে গেলে দেখবে এই ইস্যুর কথা তোমার তখন গুনে গুনে মনে পড়বে। কথা বলার সময়টাও হয়তো পাবে না। রিকদার মতো তুমিও। রিকদাও আমায় ভালোবাসতো জানো, দেখায় না আর কি। এখন আমি তোমাদের দুজনকে খুব প্রিয়। আর আমি অনেক জানি তোমাদের। আমি সত্যি লাকি যে তোমাদের মতো দুই ভাই পেয়েছি, যারা আমাকে মাথার ওপর ঢাল হয়ে দাঁড়িয়েছিল। রিক বরাবরের মতোই চুপ থেকে শুনে ঈশার কথাগুলো বলে, তুই তো দেখছি অনেক জ্ঞানী ইস্যু, সবকিছু জানিস তুই, অথচ আমি একমাত্র বোকা যে সবকিছু ভেবে বসে থাকি। আমি কেন তোর মতো হলাম না বলতো? ঈশা ভাতের লোকমা মাখাতে মাখাতে আনমনে হয়ে ভাবে, আমার মতো হতে যেও না রিবদা। কষ্ট ছাড়া তুমি কিছুই পাবে না। যে কষ্ট আমি প্রতিনিয়ত সহ্য করছি সেই কষ্ট তুমি সহ্য করতে পারবে না, কখনোই পারবে না। শহরতলিতে মেলা বসেছে, নানা রকম মানুষের ভিড়। কেনাকাটা, নাগরদোলনা, বাঁশি, লোকজন সমাগমে পরিবেশ ভরে উঠেছে। খানিকটা সমতল নির্জন জায়গায় এসে দাঁড়িয়েছে আইমি। তার সাথে বেশ কয়েকজন বন্ধু বান্ধব। অপেক্ষা ছাড়া আদি অনেক পর বন্ধু বান্ধব পেয়ে আইমি যেন কথার ঝুলি খুলে বসেছে। তার কথার মাঝে এক একটি হাসির ফোয়ারা বয়ে যাচ্ছে। হাতে সবার বাদাম কুটকুট করে খাচ্ছে সবাই। আদি কথা বলতে বলতে যেন হাঁপিয়ে উঠেছে আইমি। শেষমেশ বলল, দোস্ত শোন, আমি কথা বলতে গেলে আমি সত্যি শেষ করতে পারবো না। আদি হুট করে খুব বাচাল টাইপের হয়ে গেছে। ওর যখন মাইন্ড ফ্রেশ থাকে সবসময় হাসি খুশি থাকে, বেশি বেশি কথা বলে। যখন মন খারাপ থাকে তখন নিজেও নিজেকে ভয় পায়। 4 বছর আগে আদিকে আমি এখনো পুরোপুরি ফিরে পাইনি। সে আগের আদি প্রচণ্ড গম্ভীর স্বভাবের ছিল, কিন্তু এখন পুরোটাই ভিন্ন। ডক্টর আদি চৌধুরী আদৌ আদি চৌধুরীর মধ্যে পড়ে না। বন্ধু বলে এক একজন এক এক পরামর্শ দুষ্টুমি খুনসুটিতে কেটেও যায় অনেক সময়। আদি আসে না, আইমি ফোন দেয়। আদি ফোন ধরার সাথে সাথে বলে, তোমরা যাও, আমি আসছি। আমি তাই করলো। মিনির ডানা ঝাপটালো। আদি গাড়ি চালাতে চালাতে মনোযোগী বলল, এনি প্রবলেম মিনি? মিনি ডানা ঝাপটাতে ঝাপটাতে মেলা মেলা বলল। আদি হঠাৎ, হ্যাঁ আমরা মেলায় যাচ্ছি, তোমার কি কিছু কেনা লাগবে মিনি? মিনি আবারও ডানা ঝাপটালো, বলল মিষ্টি মিষ্টি। আদি চমকালো, কানে বাজলো, মন কেমনের দিনে আমি এক ফোঁটা বৃষ্টি। আমি সেই মেয়ে যে ডক্টরের বৃষ্টি। আদি চেহারায় অন্যরকম এক মিষ্টি। মিনি ঝাপটালো, বলল খাবো খাবো। আদি স্বস্তির নিঃশ্বাস ফেলো, বলল, বাঁচালে মিনি। আমি ভেবেছিলাম আজ সামনাসামনি আইমির সামনে ওই শাড়ি আর চিরকুটের কথা বলে দিবে, যদিও সরাসরি বলবে না। তার মনে হচ্ছে না এটা আইমি হতে পারে। আইমি হলে বা কি, আর না হলেই বা কি? যদিও বা আইমি হয়, এত লুকাচুরি কেন? আদি নেমে পড়লো গাড়ি থেকে। ভিড়ের মাঝে গাড়ি থেকে নেমে আইমিকে খুঁজলো অনেক, পেল না। ফোন দিল, কিন্তু এত চেঁচামেচিতে কথা শোনা গেল না। সেও ফোন রেখে দিল। মিনিকে নিয়ে অনেক হাঁটলো। যখনই সে কিছুটা দূরে আইমি আর তার বন্ধু বান্ধবকে দেখতেই ডাক দিল, কিন্তু তার আগে মিনি ডাক দিল, মিষ্টি মিষ্টি। আদি চমকে গেল। মিনিকে শান্ত হতে বলল, মিনিকে মিষ্টি, আইমি কথা বলছো? মিনি খাঁচার ভেতর ডানা ঝাপটালো, আবার ডাকলো মিষ্টি মিষ্টি। আদি খাঁচার ভেতর থেকে মিনিকে বলে, আমি মিনি, আমাকে নিয়ে যাও মিষ্টির কাছে। মিনি ছাড়া পেয়ে উড়ে গেল মিষ্টির কাছে। আদি খুঁজতে লাগলো মিনিকে। মিনি বলে ডাকে উঠলো। ছোট ছোট কয়েকটা চুড়ি নিল ঈশা পরির জন্য। মিনির জন্য, নিজের জন্য একজোড়া নুপুর নিল। মুনার জন্য কেনাকাটা করলো। রিপের বাইকে চেপে বসলো। রিপ মজা করে বলল, এগুলো কেনার জন্য তুই এখানে এলি? ঈশা তার পিঠে দুম করে কিল বসিয়ে বলল, শুধু শুধু টাকা খরচ করে কোনো লাভ নেই। রিপ তার হাতে থাকা ব্যাগটা ঈশার সামনে ধরে বলে, খসড়া তো হলোই, এখন কি হবে? ঈশার মেজাজ খারাপ হলো। তোমার এসব কে কিনে দিতে বলেছে রিপদা? কি কিনেছো তুমি? ঈশার রাগ দেখে হো করে হাসলো রিক। বাইক স্টার্ট দেয়। তার মধ্যে ঈশার কাঁধে ওপর ভার অনুভব হতে সে চমকে ফিরে তাকায়। ভয়ঙ্কর সংখ্যায় গলা শুকিয়ে যায়। গাড়ির সাথে তার হৃৎপিণ্ড যেন দ্রুত গতিতে চলতে থাকে। মিনি তার গলার কাছে গাল ঘেঁষে শান্তভাবে, মিষ্টি বউ। ঈশার চোখ জোড়া টলমল করে উঠল। মাথার কাপড় টেনে কিছুটা আগের মতো রিপকে প্রশ্ন করলো, এটা কে ঈশা? রিপ হঠাৎ বাইক থামাতেই ঈশা সামনের দিকে ঝুঁকে পড়ে। নিজেকে সামলাতে পারে না কিছুক্ষণ, পরক্ষণে সামলে নেয়।
রিপ জিজ্ঞেস করে, তুই ঠিক আছিস? ঈশা মিনিকে শক্ত করে ধরে চেঁচিয়ে ওঠে, তাড়াতাড়ি গাড়ি স্টার্ট দাও রিপ দাম, তাড়াতাড়ি, দেরি করো না। রিপ জানতে চাইলো এই পাখিটি কোথা থেকে এলো, কার। মিনি অনবরত ডেকে গেল মিষ্টি মিষ্টি। ঈশার মেজাজ এবার খারাপ হলো। সে রিপের পিঠে হাত দিয়ে ছুড়ল, গাড়ি স্টার্ট দাও, নয়তো আমি নেমে যাচ্ছি। রিপ কথা মতো স্টার্ট দিল, বলে, কান্না কাটিয়ে পাখি নিয়ে যাচ্ছিস, ভালো হচ্ছে। ঈশা চুপ থাকলো, গাড়ি স্টার্ট দেওয়ার স্বস্তি পেল। মিনি তারপর ডেকে গেল, মিষ্টি মিষ্টি, মিস ইউ মিস ইউ। আদি দৌড়ে এলো, ততক্ষণে বাইক যত দূরে চলে গেল। ও শিট, নম্বর প্লেটটাও খেয়াল করেনি। বাইকে বসা ছেলেটাকে, মেয়েটাই বা কে? মিনি তার সাথে কেন চলে গেল? সেসব ভাবতে না ভাবতেই তার চোখে চলে যায় দূরে, কুড়িয়ে নেয় মাটিতে পড়ে থাকে একটা ছোট্ট সাইজের চুড়ি, মনে হয় কোনো বাচ্চার। অন্যদিকে একটি নূপুর। এসব ফেলে চলে গেল কেন? মিনিকে কোথাও খুঁজবে না সে। আদির মাথায় চিন্তা চেপে বসলো, এই চুড়িগুলো আর নূপুরগুলো কার, আর মিনিকে সে কিভাবে খুঁজে পাবে?